আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন ঘোষণা, রাজপথে শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইল থেকে মৎস্য ভবন সড়ক বন্ধ থাকায় নগর জুড়ে তীব্র যানজট। সাম্যহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্লাস পরীক্ষা বর্জন করে ভিসি প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ, মার্চ ফর জাস্টিসের ঘোষণা। ইশরাক হোসেনকে অবিলম্বে ঢাকা দক্ষিণের মেয়র পদে শপথ পড়ানোর দাবি ঢাকাবাসীর। নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি। 9 মাসে দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার। এবং এলজিআরডি ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস, পিও এবং এনসিপি সালাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু, জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলব। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন তিনি। এদিকে টানা 2 দিন কাকরাইল থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ করে দেয়ায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। রোদ বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে দাবি আদায়ের চেষ্টা করছেন তারা। পুলিশ নির্বিচারে টিয়ার শেল মারলো, লাঠিচার্জ করলো, এই বিষয়ে কিন্তু তারা এখনো কোনো কিছু বলছে না। তো আমাদের যে 3টা যৌক্তিক দাবি ছিল, এর পাশাপাশি আমাদের এখন আরেকটা দাবি যোগ হলো যে এর বিচার করতে হবে। এই যে জুলাই আন্দোলন করলাম কিসের জন্য? বৈষম্য থেকে মুক্ত পাওয়ার জন্য, কিন্তু আমাদের তো বৈষম্য থেকে যাচ্ছে। আন্দোলন করতেছি আমরা, এটাকে পুরোপুরি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য সামান্য একটা বোতল ইস্যুকে কেন্দ্র করেই এটা করানো হচ্ছে আমার মনে হয়। যতক্ষণ পর্যন্ত না আমাদের একটা পজিটিভ কোনো সিদ্ধান্ত আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। তাদের সাথে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সেন্টিমেন্টাল হয়ে সে করেছে, তবে সে তার স্টেটমেন্টে যেটা বলেছে এটা সে টার্গেট করে করেনি। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করবেন, সেই জন্য আমরা অপেক্ষা আছি। আমরা শিক্ষকরা আমরা তো আমাদের সন্তানদের পাশে দাঁড়াবই, সেই নীতিগত জায়গা থেকে বিবেকের তাড়নে বলেন আমরা আজকে এখানে বসেছি। সাধারণ শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসন সহ তাদের যৌক্তিক দাবি মেনে নিতে একসাথে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ছাত্র সংগঠনও। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করব যতদিন লাগে। আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজ অতি দ্রুত করতে হবে এবং এর সাথে আমাদের পুরান ঢাকার যে হলগুলো আছে এই হলগুলো দ্রুত সংস্কার করে ছাত্রদেরকে বুঝিয়ে দিতে হবে। এদিকে ব্যস্ততম এ সড়ক বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। আমরা এসব আন্দোলন আমরা চাই না। প্রতিনিয়ত আজকে এই রাস্তা বন্ধ, কালকে ওই রাস্তা বন্ধ, পরশুদিন আরেক জায়গায় বন্ধ। তো এরকম যদি ঢাকা শহরের রাস্তা বন্ধ থাকে, মানুষের তো চলাফেরার একটা বিঘ্নতা ঘটায়। সরকার একটি উপায় বের করা দরকার, সংশ্লিষ্ট যে পক্ষগুলো তাদের সঙ্গে আলোচনা করে যে এটার বিকল্প কি ব্যবস্থা করা যায়। আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পরামর্শ দিয়েছেন ভুক্তভোগীরা। 3 দফা দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন। টানা স্লোগানের মধ্য দিয়ে তারা দাবি আদায়ের চেষ্টা করছেন। তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত খালি হাতে ফেরবেন না তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কাকরাইলে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। কথা বলছি তার সাথে। মুহাজির, টানা 2 দিন হলো আন্দোলন চলছে, তো আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। তনুজা, 2 দিনের আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান এবং আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন দিন পেরিয়ে রাত সন্ধ্যা তারা কিন্তু আসলে রাজপথ ছাড়ছেন না। আমরা বিকেল থেকে দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে কিন্তু এরই মধ্যে সংহতি জানাতে ইনকিলাব মঞ্চ থেকে শরীফ ওসমান হাদি তিনি এসেছিলেন এবং এই আন্দোলন যারা করছেন তাদের সাথে সংহতি জানান এবং একই সাথে এখানে মূলত এটা কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন নয় কিংবা
এই দাবিগুলো কিন্তু শুধু মাত্র শিক্ষার্থীদের নয়, এই আন্দোলনের সবচেয়ে বড় একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে এখানকার শিক্ষকদের। এবং আমরা দেখতে পেয়েছি যে এই শিক্ষকরা এখানে এসেছেন এবং শিক্ষকদের একটা বেশ বড় অংশ তারা কিন্তু খুব জোর দাবি জানাচ্ছেন যে অবিলম্বে তাদের যে মূলত যে আবাসন যে সংকট, যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় 20 বছর হতে যাচ্ছে প্রায়, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম সংকট কিন্তু যে বিশ্ববিদ্যালয়টির কোনো হল নেই, এখানে শিক্ষার্থীরা থাকতে পারে না, তাদেরকে কোনো না কোনো মেসে বা হোস্টেলে গিয়ে উঠতে হয়। এখন একটা বিষয় যে তনুজা, এখানে এরই মধ্যে কিন্তু যে আপনি বলছেন যে আমরা প্রতিবেদনও তেমনটা দেখছিলাম যে 3 দফা দাবিতে কিন্তু তারা এই আন্দোলনটা করছে এবং আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আরও একটি দাবি এখানে যোগ করা হয়। এখানে যিনি আছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যমে যে অবিলম্বে গতকাল যারা পুলিশি হামলার শিকার হয়েছিলেন যে শিক্ষক শিক্ষার্থী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, সেই সমস্ত পুলিশ প্রশাসনকে বিচারের আওতায় আনতে হবে। কেননা এই যারা আহত হয়েছেন এই শিক্ষার্থীরাই কিন্তু জুলাই যোদ্ধা ছিলেন, আর যেই জুলাই যোদ্ধাদের বিনিময়ে একটা নতুন সরকার, সেই সরকারের উপদেষ্টা যখন গতকালকে এসে তারা সেই আহত যে করা হয় শিক্ষার্থীদের, সেই শিক্ষার্থীদের বিষয়ে তিনি কোনো দুঃখ প্রকাশ করেন, এটা নিয়েও কিন্তু এক ধরনের নিন্দা জানান এখানকার যে যারা আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা। এবং আপনি জানেন যে তনুজা, এই কাকরাইল মোড় খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রাজধানীর, এখানে প্রচুর যান চলাচল হয়ে থাকে নর্মালি, এবং সেই জায়গা থেকে কিন্তু একটা যানজট রয়েই গেছে। এবং আমরা আছি রাত পর্যন্ত, দেখা যাক এই আন্দোলনে আসলে পরবর্তী কর্মসূচি তাদের কি হয়, তারা আদৌ আজকে তাদের যে মতামত সেটা ফাইনালি আমাদেরকে কি জানায়। তনুজা। মুহাজির, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় নিয়ে ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেছে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল। উপাচার্যের বাসভবনের সামনে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। এ সময় সাম্যের মৃত্যু নিয়ে বিএনপিকে জড়িয়ে ছাত্র শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে বলে মন্তব্য করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দাবি আদায় না হলে মার্চ ফর জাস্টিসের ঘোষণা দেন তিনি। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সাম্য হত্যার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীদের ধর্মঘটের মধ্যেই বৃহস্পতিবার ক্যাম্পাসে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকে বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয় ভিসির বাংলোর সামনে। শিক্ষার্থীরা বলছে, প্রায় সময় বহিরাগতরা ক্যাম্পাসে এসে মাদক সেবন করে। বিষয়টি বহুবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। আমাদের ক্যাম্পাসে কোনো নিরাপত্তা নাই, শুধু হত্যা ছাড়াও আমাদের ক্যাম্পাসে ছুরি ছিনতাই সব সময় লেগে থাকতেছে। সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে মাদক ব্যবসার জড়িতর কারণে এর আগেও অনেক সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মাদকাসক্ত যারা আছেন তারা উদ্যানে যেহেতু থাকে, তারা আবার বিশ্ববিদ্যালয় মেয়েদের হলগুলোর সামনে যে দাঁড়িয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারায় কর্তৃপক্ষের অপসারণের দাবি করে বিক্ষোভকারীরা। ভিসির ব্যর্থতা রয়েছে, প্রক্টরের ব্যর্থতা রয়েছে, আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা ভিসি তার পদত্যাগ করা উচিত। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বর্তমান প্রশাসন ফ্যাসিস্ট নীল দলের শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি। সাম্য হত্যার বিচার এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। 1971 সালের পরাজিত শক্তিদের দূষণ রয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে। এই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচিটা পালন করব আমরা। তিনি আরো বলেন, শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাসের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মুকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শাম্মু হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি প্রশ্ন রাখেন, জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় শাম্মুকে হত্যা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। বিএনপির এই নেতা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ক্যাম্পাসে তার ব্যক্তিগত আদর্শ প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। শাম্মু হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিলে তা সরকারের জন্য ভালো হবে না বলে হুঁশিয়ারি করেন রিজভী। এ সময় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সরকারের দ্বিচারী মনোভাবের সমালোচনা করেন বিএনপির এই নেতা। এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে যে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? তার রাজনৈতিক শত্রু কারা আমরা একটু আভাস পাচ্ছি। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানিয়েছেন তার কর্মী সমর্থকরা। নগর ভবনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনকালে এই দাবি জানান তারা। ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা বলেন, নির্বাচিত মেয়র না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রাজধানীর বাসিন্দারা। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। দ্বিতীয় দিনেও বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নগর ভবনে জড়ো হতে থাকেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এ সময় তারা প্রশ্ন তোলেন, চট্টগ্রামে আদালতের রায় বাস্তবায়ন করা হলেও ঢাকায় কেন হচ্ছে না? নির্বাচন কমিশনের গেজেটের পরও শপথ পড়ানোর ক্ষেত্রে সময়ক্ষেপণকে রহস্যজনক বলছেন ইশরাক সমর্থকরা। স্বৈরাচার খুনি হাসিনা তার মাথা নিয়ে পালিয়েছে, কিন্তু তার পুরো বডিটা রেখে গেছে বাংলাদেশে। আমরা সন্দেহ করতেছি তারাই এই চক্রান্ত করতেছে। ইশরাক যত পর্যন্ত শপথ না নেয়, আপনারা সবাই নগর ভবন চলে আসুন। আমরা এই শপথের না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো। আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলে সরকারকে অনুরোধ করব তাড়াতাড়ি যেন ইশরাকের আসন ইশরাককে বুঝিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীরা বলেন, প্রশাসক দিয়ে মেয়রের শূন্যতা পূরণ হয় না, তাই অবিলম্বে জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি তাদের। মহামান্য কোর্টের রায়, এখানে ফল ছাতুরি করার কোনো কিছু নাই। 20 বছর আগেও যদি হয়তো তাও ইশরাক হোসেন সাহেব এই সিটি কর্পোরেশনের মেয়র, 20 বছর পরেও যদি হয় তাও ইশরাক হোসেন এই সিটি কর্পোরেশনের মেয়র। আমরা নাগরিক সেবা বঞ্চিত, আমরা কোনো সেবা পাইতেছি না, কারণ নির্বাচিত মেয়র ছাড়া কোনোভাবে নাগরিকদের সেবা হয় না। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। তবে এবছর আদালত সেই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরই মধ্যে নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে। এই অবস্থায় ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে দুদিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সাথে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ 2025 এবং জাতীয় নগর নীতি 2025-এর খসড়াও উপদেষ্টা পরিষদে নীতিগত অনুমোদন হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানী তেজগাঁয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। এ সময় দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিগত 15 বছরে নিজেদের কৃতকর্মের জন্য ফ্যাসিবাদী সরকারের দোষর সাংবাদিকদের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনার সভায় কথা বলেন তিনি। এ সময় প্রেস সচিব আরও বলেন, গত 9 মাসে দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা পেয়েছে। দেখুন খায়রুল ইসলামের রিপোর্ট। গণঅভ্যুত্থানে পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই সংগঠন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ গণমাধ্যম কর্মীরা ও সাংবাদিক সংগঠনের নেতারা। আলোচনা অনুষ্ঠানে অনেকে দাবি করেন গণমাধ্যমগুলো এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিবাদী কাঠামো যদি বিলোপ না করেন, আপনি কিসের উপর সংস্কারের খুঁটি পত্তন করবেন? বিগত সরকারকে আমি বলি ফ্যাসিবাদের দানবে পরিণত করবার জন্য যারা রাত দিন কাজ করেছেন তাদের হাতে এখনো অনেক গণমাধ্যম রয়েছে। সাংবাদিক হিসেবে আমার পরিচয় থেকে আমার দলীয় পরিচয়টা কি আসলে বেশি সামনে আসে কিনা, যেটা গত 15 বছরে এসেছে সব ক্ষেত্রে।
যার কারণে ওই তার পেশাগত অবস্থানটি নষ্ট হয়ে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গত 9 মাসে দেশের গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করেছে তা অতীতে কখনো হয়নি। 9 মাসে সত্যিকার অর্থে আপনারা অনেকে অনেক ধরনের কথা বলেন যে হ্যাঁ 266টা মার্ডার কেস হয়েছে, আরো অনেক কিছুর কথা বলেন, কিন্তু সত্যিকার অর্থে কোন পত্রিকাকে কি আমরা বলছি যে না আপনি সাংবাদিকতা করবেন না, আপনার ইডিওলজিক্যাল পজিশন আগের গভর্নমেন্টের ছিল, আগের গভর্নমেন্টের সেবাদাস ছিলেন? আমরা কোন জার্নালিস্টের চাকরি খাচ্ছি? শুনেছেন কোথাও যে কাউকে গভর্নমেন্ট বলেছে যে চাকরিটা খেতে? এ সময় তিনি আরো বলেন, গত 15 বছর যেসব সাংবাদিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় কাজ করেছে তারা অনুতপ্ত না হয়ে এখনো নানা বয়ান তৈরিতে ব্যস্ত। আগে আমরা যা করেছি 15 বছরে আমাদের সবারই সত্যিকার অর্থে ক্লিন আপ করতে হবে। আমরা যদি অন্যায় করে থাকি এসে আমরা বলি, আমরা কেউ কাউকে কিন্তু বন্ধ করছি না। জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেইলিউর ছিল। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলায় সরকার সম্পৃক্ত নয় দাবি করে শফিকুল আলম বলেন, সাংবাদিকরা যেন হয়রানি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকে বলছেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও তুহিন ফারাবি এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়েছে 20, 21 ও 22 মে। তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুদকে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বৈষম্য বিরোধী ছাত্রনেতা সালাউদ্দিন গরিব দুঃখীদের মাঝে টাকা বিতরণ করছেন এমন ভিডিও বেশ প্রশংসা কুড়ায়। এরপরেই তার বিরুদ্ধে এনসিটিভির বই ছাপানো ও ডিসি নিয়োগে 400 কোটি টাকা তদবির ম্যানেজের অভিযোগ ওঠে। 400 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যেগুলো হাস্যকর। শুধু তিনি নন, মাত্র 6 মাসে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও তুহিন ফারাবির বিরুদ্ধে, যা জমা পড়ে দুদকে। কিন্তু অনুসন্ধানের অগ্রগতি না হওয়ায় কমিশনের সামনে মানববন্ধন করে যুব অধিকার পরিষদ। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানায় তারা। এপিএসদের দুর্নীতির যতদিনে বিচার না হবে, যুব অধিকার পরিষদ এই আন্দোলন চালিয়ে যাবে। এই মন্ত্রণালয় সচিবালয় যান, হাজার শত শত দুর্নীতিবাজদেরকে পাবেন। আপনারা বসে বসে এসির বাতাস খাচ্ছেন। বিকেলে দুদক মহাপরিচালক জানান, 4 জনের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ও তুহিন ফারাবিকে 20 মে, এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে 21 মে এবং স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে 22 মে দুদকে ডাকা হয়েছে। তুহিন ফারাবি ব্যক্তিগত কর্মকর্তা, উপদেষ্টার দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডাক্তার মাহমুদুল হাসান, জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এপিএস, উপদেষ্টার দপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয়। গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কর্তৃক ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের আশ্রয়ে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। মহাপরিচালক জানান, এখন যে কারো বিরুদ্ধে অভিযোগ এলে খতিয়ে দেখবে দুদক। যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কিন্তু অভিযোগ দাখিল করতে পারেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঐক্যমতের ভিত্তিতে করা জাতীয় সনদে জনাকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, মানুষ চায় না বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটুক। জাতীয় সংসদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় ডিসেম্বরের আগে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। সংস্কার বিষয়ে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সদস্যরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে।
ঐকমত্য কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের ক্ষোভ ও প্রত্যাশা দুটোই প্রকাশ পেয়েছে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই তৈরি করতে হবে জাতীয় সনদ। যেন আমরা এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে, যেন আমরা ভিন্ন মতকে সহ্য করতেই শুধু পারি না, সেই মতকে শ্রদ্ধাও করতে পারি। আলোচনা শেষে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, যে কোনো অপশক্তির উত্থান ও অস্থিরতা এড়াতে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় তার দল। ডিসেম্বরের আগেই নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, অথবা একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ধরনের যে সংকট বিরাজমান আছে সেই সংকট আরো ঘনীভূত হতে থাকবে। সেই সংকট নিরসন করার কোনো উপায় থাকবে না, আমরা আরো বেশি সংকটের মধ্যে পড়ে যাব। এছাড়াও বাংলাদেশ রাষ্ট্রের নাম ও 4টি মূলনীতি পরিবর্তনের বিপক্ষে মত দিয়েছে বাসদ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় 49 আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিফট আপিলের পরবর্তী শুনানি 26 মে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে 26 মে পর্যন্ত শুনানি মুলতবি করেন সর্বোচ্চ আদালত। গত বছর 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। 2018 সালের 10 অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে, আর 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 2004 সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলমবিরতি কর্মসূচি পালন করেছে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান তারা সংস্কারের পক্ষে, তবে কি সংস্কার হচ্ছে তা জনসম্মুখে আনার দাবি জানান তারা। এদিকে রাজস্ব ভবনের সামনে আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগীদের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী জনতা। দেখুন ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে দেশের সব কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের বিভিন্ন দফতর সহ এনবিআর এর প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। প্রশাসনিক অনুমোদন ব্যবস্থা বিদ্যমান। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে প্রস্তাবিত সংস্কার প্রক্রিয়া সমন্বিত নয় এবং এতে কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মকর্তা কর্মচারীর মতামত উপেক্ষা করা হয়েছে। যে এনবিআর কে চেঞ্জ করা হবে, পরিমার্জন করা হবে, সেই এনবিআর এর সাথে আলোচনা না করে, তাদের সাথে কথা না শুনে, যারা ট্যাক্স, ভ্যাট, কাস্টমস বিষয়ে এক্সপার্ট, তাদের মতামত না নিয়ে যদি আমি একটা রাজস্ব ব্যবস্থার মডেল জাস্ট প্রেসক্রাইব করে দেই, সেটা কি আসলে আমাদের রাজস্ব ব্যবস্থাপনার জন্য ভালো হবে কিনা, এটা প্রশ্নবিদ্ধ। একতরফাভাবে অধ্যাদেশ জারি করে এই ধরনের সংস্কার চাপিয়ে দিলে তা রাজস্ব ব্যবস্থায় অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলেও জানায় তারা। তাই সংশ্লিষ্ট সব পক্ষের মতামত গ্রহণ ও আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার দাবি তাদের। জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার সময়ের দাবি, তবে এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামত ভিত্তিক এবং কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। দাবি পূরণ না হলে 17 মে শনিবার নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন 2025-27 মেয়াদে বিজিএমইএ নির্বাচনে জয়ী হলে অতীতের মতো ভবিষ্যৎ সদস্যদের পাশে থাকবে সম্মিলিত পরিষদ। রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে কথা বলেন সম্মিলিত পরিষদ ব্যবসায়ী নেতারা। কয়েক দশকে পোশাক খাতের উন্নয়নে তাদের ভূমিকা উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, এর ধারাবাহিকতা ধরে রাখতে বিজিএমইএ নির্বাচনে বিজয়ী হলে এবারের প্রতিশ্রুতিগুলো পূরণ করবে সম্মিলিত পরিষদ। ভুয়া ভোটার বাদ দিয়ে ক্ষুদ্র মাঝারি পোশাক কারখানা বন্ধ হয়েছে এবং যারা প্রকৃত গার্মেন্টস মালিক তাদের বিজিএমইএতে ফিরিয়ে এনে কারখানা চালুর উদ্যোগ নেওয়া হবে। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর যারা বিজিএমইএতে গিয়ে অস্ত্রের মহড়া দিয়েছে, সম্মিলিত পরিষদ বিজয়ী হলে ওইসব ব্যক্তিদের শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগের সরকারের রাজনৈতিক সুবিধা নেওয়া কোনো মালিক সম্মিলিত পরিষদে অংশ নেয়নি বলেও দাবি করা হয় অনুষ্ঠানে। আগে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি ছিল, ছোট এবং মাঝারি শিল্প, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমরা আগামীর চ্যালেঞ্জগুলা
মোকাবেলা করে বাংলাদেশের পোশাক শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবার অঙ্গীকার করছি। ঐক্যে আমাদের শক্তি। বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা এবং অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বৃহত্তর রংপুরে 5 জেলার বিড়ি শ্রমিক। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বৈষম্যের শিকার দেশের বিড়ি শিল্পের শ্রমিকরা। একদিকে যেমন মজুরি নিয়ে অসন্তোষ রয়েছে শ্রমিকদের, অন্যদিকে শুল্ক বৃদ্ধি সহ বাজারে সয়লাভ নকল বিড়ির কারণে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্প সংশ্লিষ্টরা। আর তাই শুল্ক বৃদ্ধি না করা, অগ্রিম আয়কর প্রত্যাহার, প্রতি হাজার বিড়ি তৈরির মজুরি 110 টাকা নির্ধারণ সহ 7 দফা দাবিতে মানববন্ধন করেছেন বৃহত্তর রংপুরের 5 জেলার বিড়ি শ্রমিকরা। আমাদের দাবি হচ্ছে বিড়ি শিল্প সুরক্ষা আইন করতে হবে এবং যারা অবৈধ ব্যবসা করে বিড়ির, সেই বিড়ি বন্ধ করতে হবে। বিড়ি শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য প্রতি হাজার বিড়ির উৎপাদন মজুরি 110 টাকা নির্ধারণ করার জন্য নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন জানাই। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের কাছে তাদের 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন তারা। ফ্যাসিস্ট সরকারের নীতির কারণে আজকে বিড়ি শিল্প ধ্বংস, এদেরকে উৎখাত করতে হবে দালাল সহ। আমরা চাই আমাদের শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য। এ সময় বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের বাজারে 3 স্তরে ডিপ ক্লিনিং টেকনোলজি এবং সর্বাধুনিক প্রযুক্তির 4টি এসি নিয়ে এলো জনপ্রিয় ব্র্যান্ড গ্রে। কসমো, সিমো, জেনো এবং ক্লেভিয়া নতুন HR সিরিজের এসিগুলো পাওয়া যাবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণন গ্রুপ ইলেকট্রোমার্টের রিটেল এবং পার্টনার শোরুমে। রাজধানীতে ইলেকট্রোমার্ট লিমিটেডের গুলশান কর্পোরেট অফিসে নতুন এই সিরিজগুলোর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রায়ান চুং, ইলেকট্রোমার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ফারুক, ডিএমডি নুরুচ্ছাপা বাবু, নুরুল আফসার, পরিচালক সাজাদুন নেয়াজ রাফি, নুরুল আজিম সানি, সিনথিয়া কায়নাত নূর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সাথে ইহুদি রাষ্ট্রটির সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় স্পেনের কাতালান রাজ্যের এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান গাজার চলমান সংঘাতের নিন্দা জানান এবং স্পেনের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের সমালোচনা করেন। সানচেজ তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে স্পেন। স্পেনের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য দপ্তর জানায়, কিছুদিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর হলেও বুধবার প্রথমবারের মতো এই কথা প্রকাশ করল স্পেন সরকার। এদিকে মাদ্রিদের এমন ঘোষণার পর বৃহস্পতিবার ইসরায়েলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত পাকিস্তানের অস্ত্র বিরতির পরও দুদেশের মধ্যে উত্তেজনা কমেনি। সোমবার মোদির দেওয়া ভাষণের কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। সিন্ধু নদের পানির অধিকার রক্ষায় পাকিস্তানের সাহসী সেনাবাহিনী লড়াই করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। টানা 87 ঘন্টা হামলা পাল্টা হামলার পর গেল 12ই মে নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। তবে একের পর এক নাটকীয়তা ও বাকযুদ্ধ লেগেই আছে দেশ দুটির নেতাদের মধ্যে। গেল সোমবার রাতে যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে বলে দাবি করেন। তবে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেয়া হবে। हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे
कि वो क्या रवैया अपना। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন। হুঁশিয়ারি দেন যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুত পাকিস্তান। सोचना बिना পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তির জন্য। ভারত কি চায় তা সিদ্ধান্ত তাদের। ভারত যদি সিন্ধু নদে পানির প্রবাহ বন্ধ করে দেয় সেটা হবে পাকিস্তানের জন্য রেড লাইন। পানির অধিকার রক্ষায় পাকিস্তানের সাহসী সেনাবাহিনী লড়াই করবে। अगर दोबारा कोई प्लान करोगे तो हमें तैयार पाओगे। শেহবাজ শরীফ আরো বলেন, পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু ভারত যেভাবে যুদ্ধ করছে তা প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তান শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত। এবারের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি 22 গুণ বেশি বলেও দাবি করেন তিনি। আশিকুর রহমান, এটিএন বাংলা। গাজা ও লেবাননে মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাজধানী দোহায় রাষ্ট্রীয় নৈশভোজে গাজায় শান্তি প্রতিষ্ঠায় আমেরিকাকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। তবে গাজা ইস্যু এড়িয়ে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কাতারের সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত দেখুন শরীফুল ইসলামের প্রতিবেদনে। 4 দিনের মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে বুধবার কাতারে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদ থেকে কাতারের রাজধানী দোহায় পৌঁছালে তাকে দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা। উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ দেশটিতে বন্যিল সংবর্ধনায় সিক্ত হন আলোচিত এই মার্কিন প্রেসিডেন্ট। কাতারের রাজধানী দোহার নিকটবর্তী বিলাসবহুল লুসাইল প্রাসাদ দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন এই ধনকুবের। এ সময় কাতারের আমির ও তার স্ত্রী রাজকীয় নৈশভোজে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্পকে। পরে সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় কাতারের আমির বলেন, ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের নৃশংসভাবে হত্যা করছে। কাতার গাজায় যুদ্ধবন্ধে মধ্যস্থতা করছে, কিন্তু ইসরায়েল তা বারবার লঙ্ঘন করেছে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। গাজায় যুদ্ধবিরতির জন্য আমাদের কূটনীতিকরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। ইসরায়েল নিষ্পাপ শিশু ও নারীকে হত্যা করছে। এই নৃশংসতা বন্ধ হওয়া প্রয়োজন। ফিলিস্তিনের পশ্চিম তীর, ইয়েমেন ও লেবাননে শান্তি ফেরাতে আপনাকে উদ্যোগ নিতে হবে। তবে গাজা ইস্যুতে কোনো মন্তব্য না করে ইরানের পরমাণু নিয়ে আমেরিকার উদ্বেগের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশটির দ্রুত অগ্রসরমান পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে রাজি করাতে কাতারের সাহায্য চান রিপাবলিকান এই নেতা। ইরানের পরমাণু কর্মসূচি থামাতে আপনারা নিবিড়ভাবে সহযোগিতা করছেন। এ নিয়ে আমরা দ্রুত ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে চাই। এজন্য দুটি পথ আছে, তবে আমরা অহিংস উপায়ে নয়, বন্ধুত্বপূর্ণ পথে হাঁটতে চাই। আশা করি ইরানের নেতারা তা বুঝতে পারছেন। এর আগে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। এ সময় সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটিতে নতুন দিনের সূচনার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও যুক্তরাষ্ট্রের মদদেই সিরিয়ায় বাশার সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার চলছে তাদের ইশারাতেই। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে পারিবারিক কাঠামো হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মান্নান। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে নারী অধিকার আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সম্প্রতি গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জাতির আশা আকাঙ্ক্ষার পরিপন্থী এবং ধর্মীয় মূল্যবোধ বিরোধী অনেক প্রস্তাব অন্তর্ভুক্ত করায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানববন্ধনে বেশ কয়েকটি দাবি তুলে ধরে নারী অধিকার আন্দোলনের সভানেত্রী। তাদের এই সকল সুপারিশ বাস্তবায়িত হলে পারিবারিক কাঠামো হুমকির মধ্যে পড়বে, পরিবারগুলো তছনছ হয়ে যাবে। দাম্পত্য সম্পর্কে পরিবার ও সমাজে দ্বন্দ্ব ও বিদ্বেষের সৃষ্টি হবে। আমরা নিশ্চয়ই নারী পুরুষের সাংঘর্ষিক কোনো
সমাজ চাই না, একটি ভারসাম্যপূর্ণ মধ্যপন্থার সমাজ বিনির্মাণই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে প্রতিবন্ধী ব্যক্তিদের সচেতন করতে পালিত হচ্ছে গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে 2025। অনুষ্ঠানে প্রতিবন্ধী সহায়ক প্রযুক্তির উদ্ভাবন ও যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের দাবি জানান বক্তারা। সকালে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তারা। প্রতিবন্ধী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চরাঞ্চলে ফ্রেন্ডশিপ এনজিও কাজ করে যাচ্ছে বলে জানান সংস্থাটির সিনিয়র পরিচালক আয়েশা তাসিন খান। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা অতি ক্ষুদ্র মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বিশেষ মডেল কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। রাজধানীর একটি হোটেলে এসএমই ফাউন্ডেশন এবং ইউএনডিপি বাংলাদেশ এই কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ মুশফিকুর রহমান। তিনি জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের মধ্যে সহজ শর্তে ব্যাংক ঋণের আওতায় এনে বেকারমুক্ত বাংলাদেশ গড়া হবে। এবার খেলার খবর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্থ পুরস্কার দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। চ্যাম্পিয়ন, রানার্স আপ থেকে শুরু করে অংশ নেওয়া 9টি দলের জন্যই থাকছে পুরস্কার। চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশি টাকায় প্রায় 44 কোটি টাকা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী 11 জুন লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ফাইনালের প্রায় এক মাস আগেই 2023-25 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বড় অঙ্কের প্রাইজ মানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে মোট পুরস্কার ধরা হয়েছে $5.76 মিলিয়ন। আগের দুই আসরের তুলনায় দ্বিগুণের বেশি। আইসিসি জানায় চ্যাম্পিয়ন দল পাবে $3.6 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় 43,65,56,000 টাকা। আগের দুই আসরের চ্যাম্পিয়নরা পেয়েছিল 17,15 লাখ টাকা করে। রানার্স আপ দল এবার পাবে $2.16 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় 26,27,25,000 টাকা। আগে পেত $8 লাখ। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে তৃতীয় স্থান থেকে শেষ করা ভারত পাচ্ছে $17,51,00,000 টাকা। চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে $14.5 কোটি টাকা। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে $12 কোটি টাকা। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কা পাচ্ছে $10,22,00,000 টাকা। সপ্তম স্থান থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাবে $8,75,75,000 টাকা। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রাইজ মানি বাড়ানোর অর্থ হল ক্রিকেটের কুলীন ঘরানা টেস্টে আরও প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনা। পরাগ আরমান, এটিএন বাংলা। সুপারস্টার লিওনেল মেসি গোল পেলেন না, তাই জিততে পারল না ইন্টার মায়ামি। অথচ ম্যাচ জুড়ে ছিল গোলের ছড়াছড়ি। সান জোসে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে 6 গোলের এই ম্যাচে আর্থকুইকের সাথে 3-3 গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। আক্রমণ আর পাল্টা আক্রমণে জমজমাট হয়ে উঠেছিল খেলা। প্রথম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। তৃতীয় মিনিটে ক্রিস্টিয়ান আরাঙ্গোর গোলে সমতা আনে আর্থকুইক। শেষ পর্যন্ত ম্যাচটি 3-3 গোলে ড্র হয়। এতে 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে পঞ্চমে আছে মায়ামি, আর 13 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে সপ্তমে আর্থকুইক। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা, রাজপথে শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইল থেকে মৎস্য ভবন সড়ক বন্ধ থাকায় নগর জুড়ে তীব্র যানজট। সাম্যহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লাস পরীক্ষা বর্জন করে ভিসি প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ, মার্চ ফর জাস্টিসের ঘোষণা। ইশরাক হোসেনকে অবিলম্বে ঢাকা দক্ষিণের মেয়র পদে শপথ পড়ানোর দাবি ঢাকাবাসীর। নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি।
9 মাসে দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করেনি সরকার। এবং এলজিআরডি ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস, পিও এবং এনসিপি সালাউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু, জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।